আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে। আমি সাথে আছি তাহমিদ আহনাফ। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা শায়লা খান। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাহমিদ, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আজকে আমরা একটি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আকাশে অনিরাপত্তা, কেন বাড়ছে বিমান দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে, বিমান দুর্ঘটনা। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, দূরের দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, বেশ কিছু জায়গায় সাম্প্রতিক সময়ে বিমান দুর্ঘটনার হার ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। তো আপু, এই যে বিমান দুর্ঘটনাগুলো বাড়ছে, এর পিছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন? তাহমিদ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন। সম্প্রতি সময়ে বিমান দুর্ঘটনা প্রচুর পরিমাণে বেড়েছে। এই বিমান দুর্ঘটনা বাড়ার পেছনে একটি মাত্র ঘটনা যে আছে এটা আমি কখনোই মনে করি না। বিমান দুর্ঘটনার পেছনে সম্মিলিত অনেকগুলো কারণ আছে বলে মনে করছি। এর প্রধান একটি কারণ আমি বলছি, সেটি হচ্ছে কোভিড-19 পরে বর্তমান বিশ্বে ব্যবসায়িক খাতে এবং পর্যটন খাতে প্রচুর পরিমাণে কিন্তু ভ্রমণ বেড়েছিল, এবং এই ভ্রমণ যেহেতু বেড়েছিল সেই পরিমাণে সংখ্যার দিকে ফ্লাইটও যেহেতু বেড়েছে, সেই তুলনায় বিমানের সংখ্যা কি আদৌ বেড়েছে? না, আসলে বিমানের সংখ্যা বাড়েনি। আবার সেই তুলনায় এই যে ফ্লাইট সংখ্যা যে বাড়ছে, এতে করে আমাদের যে জনবল, জনশক্তি যারা রয়েছে, এটার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, পাইলট, কেবিন ক্রু, এদের সংখ্যা তো সেই অনুপাতে মনে হয় না বেড়েছে। একদমই সঠিক পয়েন্টে এসেছেন তাহমিদ। আমিও এটাই মনে করি যে বিমান তো আসলে সংখ্যায় খুব একটা বাড়েনি, যদিও বেড়ে থাকে। দেখা যায় যে অনুন্নত দেশগুলো উন্নত দেশের থেকে কম মূল্যে এই বিমানগুলো ক্রয় করে এই ফ্লাইটের ঘাটতিগুলো পূরণের ব্যাপক হারে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং দেখা যায় যে উন্নত দেশগুলো আমাদের এই অনুন্নত দেশগুলোকে ইনস্টলমেন্টে এই বিমানগুলো কিন্তু চালাতে দিচ্ছে। তো যে এই বিমানগুলো উন্নত দেশে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছে এমন বিমান সকল দেশে বিমানগুলো ব্যবহার উপযোগিতা হ্রাস পেয়ে গেছে কিংবা আর ব্যবহার করবে না। একদম ঠিক পরে হচ্ছে দেখা গেছে অনুন্নত দেশে এগুলাকে হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন তাহমিদ। এই বিমানগুলো আসলে ব্যবহার উপযোগী ছিল না বিধায় তারা এই বিমানগুলো কম মূল্যে অনুন্নত দেশকে সাপ্লাই দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা কাউকে দায়ী করতে পারি যে এই যে সিস্টেমটা, যে আমরা উন্নত দেশ থেকে কম মূল্যে ইনস্টলমেন্টের মাধ্যমে খুব ব্যবহার উপযোগিতা নেই এমন বিমানগুলো যে আমরা ক্রয় করছি, এতে করে আমরা কাকে দায়ী করতে পারি? এই দায় তো আসলে আমাদের দেশের ব্যবস্থাপনা, বিমান ব্যবস্থাপনা কমিটি যাদের বলে, বা এটা আসলে বিশ্লেষকরাই ভালো বলতে পারবে যে এটার দায় আসলে কার। বা কিন্তু এই বিমান আসলে কি ক্রয় করা আমাদের উচিত? এই কম মূল্যে বিমান ক্রয় করতে যে আমরা আমাদের দেশের সাধারণ মানুষের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছি। এই ক্ষতি তো আসলে অপূরণীয় ক্ষতি। তো আমরা একটু সাশ্রয়ী করতে যে আমাদের দেশের মূল্যবান সম্পদ তাদেরকে তো আমরা ঝুঁকির দিকে ফেলে দিলাম। এই বিষয়টা আমার মনে হয় আর একটু বেশি পর্যালোচনা করে দেখা উচিত, এবং এই বিষয়ে শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে কোভিড-19 সময় আমাদের এই যে ফ্লাইটের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমাদের যাত্রীর চাপ বাড়ছে, এই যাত্রীর চাপ এবং হচ্ছে ফ্লাইট সংখ্যা বাড়ার ফলে আমাদের পাইলট, কেবিন ক্রু, যারা বিমানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদেরও তো ব্যাপকভাবে চাপ বাড়ছে। তো আমরা কি তাদের যে বিশ্রাম দেওয়া
কিংবা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দিয়ে কি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কি নজরদারি রাখছেন? এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ তাহমিদ। এটা আসলে বিমান দুর্ঘটনার পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে আমি মনে করছি। বিষয়টা কিরকম একটু বিশ্লেষণে যাই। একজন পাইলট যখন একটি বিমান উড্ডয়ন করে তখন সেই বিমানটি দেখা যায় যে উড্ডয়নের আগে সে পর্যাপ্ত বিশ্রাম নিয়েছে কিনা বা তার ঠিক আগের ফ্লাইটটা কতক্ষণ আগে সে শেষ করেছে এটা অবশ্যই দেখে নেওয়া উচিত। দেখুন, একজন পাইলট যদি ছোট ছোট ফ্লাইট করে থাকেন, যেমন 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার যে ফ্লাইটগুলো আছে, এই ফ্লাইটগুলোর দুটো ফ্লাইটের মাঝখানে তার মিনিমাম 8 থেকে 10 ঘন্টার একটা বিশ্রামের প্রয়োজন আছে। আর যেই পাইলট একটু লম্বা ফ্লাইটগুলো করে থাকেন, যেমন 8 থেকে 10 ঘন্টার যে ফ্লাইটগুলো আছে, এই ফ্লাইটগুলোর দুটো ফ্লাইটের মাঝখানে তার মিনিমাম 16 থেকে 18 ঘন্টা একটা বিশ্রামের প্রয়োজন কিন্তু আছে। তো ব্যাপক হারে ভ্রমণ বেড়েছে বিধায় একজন এয়ারলাইন্স কোম্পানির ওপর যে পরিমাণ যাত্রীর চাপ আছে, তো অনেক সময় দেখা যায় যে বিজনেস রক্ষা করতে যে আমরা এই বিষয়গুলো কিন্তু অনেক সময় এড়িয়ে যাচ্ছি, আমার মনে হয় যেটা। কারণ পাইলট যদি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে না পারে, তো তাহলে সে অবশ্যই তার যে ফ্লাইটটি সেখানে সে মনোনিবেশ করবে কিভাবে? খুব স্বাভাবিক, কারণ এটা তো আসলে খুব সেন্সিটিভ একটা বিষয় এবং হচ্ছে অনেকগুলা দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে হচ্ছে ফ্লাইট করা রাখতেছে। তো এই দায়িত্বটা তার পরিপূর্ণভাবে যদি পালন করা লাগে সেই ক্ষেত্রে কিন্তু পাইলট, কেবিন ক্রু তাদের হচ্ছে বিশ্রাম এবং মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো আমরা এরকম ঘটনা ঘটার সাথে সাথেই প্রত্যেকটা দেশে কম বেশি দেখে থাকি যে একটা 4, 5, 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রত্যেকটা কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রত্যেকটা মহল থেকে বেশ বড় আকারে হচ্ছে আপনার হচ্ছে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়। তো এই যে তদন্ত কমিটি গঠন করা হয় পরবর্তীতে কিন্তু আমরা তেমন কোনো বড়সড় কোনো উদ্যোগ দেখি না যে এই সমস্যা সমাধানের জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন? একটা বিমান যখন দুর্ঘটনা ঘটছে, তারপরে সেই দুর্ঘটনার পেছনের কারণ অবশ্যই তদন্ত করে দেখা হয় এবং এটা একটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই দুর্ঘটনা ঘটার যে কারণটা, সেই কারণটা কি আসলে সাধারণ মানুষের সামনে শেষ পর্যন্ত আসছে কিনা, এই বিষয়টা তো আমরা সবাই কম বেশি বুঝি। আবার যারা না বুঝি তাদের এই বিষয়ে আসলে জানার অনেক কিছু আছে। দেখুন, এই যে কিছুদিন আগে ইন্ডিয়াতে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি এই বিমান দুর্ঘটনায় প্রায় 260 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আমাদের ভবিষ্যৎ ডাক্তার ছিল, নিহত হয়েছিলেন তারা। হ্যাঁ, তার মধ্যে একজন যাত্রী কেবল তার প্রাণ নিয়ে বেঁচে ছিলেন। এটা একটা মিরাকল ছিল যদিও। তো এই যে যাত্রীরা যে 264 জন, যতটুকু জানি সংবাদের মাধ্যমে 264 জন যাত্রী প্রাণ দিয়েছেন, এই দুর্ঘটনার পেছনের কারণটি কি ছিল তাহলে আপনি কি এই বিষয়ে জানেন? জি অবশ্যই, এটা তো আমরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের প্রত্যেককে অবগত রয়েছে যে আহমেদাবাদে, ইন্ডিয়ার গুজরাটে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল এবং এখানে সবাই ম্যাক্সিমামই যারা নিহত হয়েছে যে আমাদের ওই মেডিকেল কলেজের একটা ক্যান্টিনে হচ্ছে এটা ক্র্যাশ হয়েছিল। এখানে সবাই ডাক্তার ছিল আর কি। হ্যাঁ, এখানে 19 জন নিহত হয়েছেন। তো এই যে দুর্ঘটনাগুলো ঘটে, আমরা কিন্তু বিমানে যে ব্ল্যাক বক্স রয়েছে এটার মাধ্যমে কিন্তু অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। তো পরবর্তীতে এই তথ্য পর্যালোচনা করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে কিন্তু এই দুর্ঘটনাগুলো চাইলে কমানো সম্ভব। এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই কমানো সম্ভব এই ব্ল্যাক বক্সের মাধ্যমে। এবং ইন্ডিয়ার আহমেদাবাদের যে দুর্ঘটনাটি ঘটে এটা পর্যালোচনা করে দেখা যায় যে ওখানে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কিন্তু বিধ্বস্ত হয়নি। আচ্ছা, এটা বিধ্বস্ত হয়েছিল মূলত বিমানের যে ফুয়েল থাকে, এই ফুয়েল যখন কাট অফ হয়ে যায় তখন একটি বিমান চলাচল ব্যাহত হয়।
তো এই বিমানটিও ফুয়েল কাট অফ হয়েছিল। এই ফুয়েল কাট অফ সাধারণত দুটি কারণে হয়ে থাকে। একটি কারণ হচ্ছে বিমানের পাইলট নিজে এটা অফ করে, আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে যে বিমান কোনো কারণে এই ফুয়েল সরবরাহ করতে ব্যাহত হচ্ছে বিধায় তখন এটি বন্ধ করতে বাধ্য করা হয়। তো এই পর্যালোচনা করে দেখা যায় যে এই বিমানটি আসলে ফুয়েল সরবরাহ করতে বাধা দিচ্ছিল এমন প্রমাণও পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে এটি আসলে ইচ্ছাকৃতভাবেই বন্ধ করা হয়েছিল, কিন্তু তার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এটি নিয়ে আসলে একটি ব্যাপক গবেষণা চলছে, যার কারণ এখনো সুনির্দিষ্টভাবে আলাদা করা হয়নি বা জানা যায়নি। খুব শীঘ্রই আমরা জানতে পারবো। তো এই ব্ল্যাক বক্সের মাধ্যমে অবশ্যই আমরা বিমান দুর্ঘটনা যে ঘটে সেটার কারণ জানতে পারি, এবং এটা জানার একটা অন্যতম মাধ্যম বলে আমি মনে করছি। দর্শক, আপনারা বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমার সাথে রয়েছে বিশিষ্ট নারী উদ্যোক্তা শায়লা খান। তার কাছ থেকে আমরা বেশ গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পারছিলাম। তো দর্শক, কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে। নিউজরুম, স্টুডিও কিংবা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সবই থাকছে একটি কোর্সে। আজকে আমার অসাধারণ একটি ব্যাচের সাথে পরিচয় হয়েছে, যাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি, এবং তারা অত্যন্ত মেধাবী, এবং আমার কাছে মনে হচ্ছে তাদের এই যে মেধাটা সেটি যদি তারা চর্চা করেন তাহলে তাদের জন্য অনেক দূরে যাবার সুযোগ রয়েছে। আমার ধারণা তারা সেই চর্চাটা অব্যাহত রাখবেন, এবং চর্চার মাধ্যমে নিজেকে শানিত করে তারা নিজেদেরকে আসলে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আছি মাস্টার মিডিয়াতে, আপনিও আসুন, দেখা হবে। মাস্টার মিডিয়া। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপু যেমনটা বলছিলেন বিরতির আগে, বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আপনি বলছিলেন। তো এই যে ব্ল্যাক বক্স বা এই যে ফুয়েল সিস্টেম কমে যাওয়া, এর ফলে যে ব্যাপক ধরনের দুর্ঘটনা, তো এগুলোর সাথে তো আমরা জানি যে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা বাংলাদেশের ক্ষেত্রে ক্যাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জড়িত। তো এই তাদের কি এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা কোনো ত্রুটি রয়েছে কিনা এই ধরনের দুর্ঘটনা ঘটার পিছনে? আমি অবশ্যই এটি একটি খতিয়ে দেখার মতো ব্যাপার যে বাংলাদেশে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যা হচ্ছে যাকে বলা হয় ক্যাব। তো এখানে ক্যাবের অন্যতম একটি ভূমিকা আছে বলে আমি মনে করি। দেখুন, একটি বিমান যখন আপনি যুদ্ধ বিমানই হোক আর সাধারণ বিমানই হোক, যাত্রীবাহী বিমানই হোক, যেটাই আপনি উড্ডয়ন করছেন না কেন, বিমানটি উড্ডয়নের আগে অবশ্যই আপনাকে এয়ার ট্রাফিক কন্ট্রোলটা ঠিক আছে কিনা ওটা তো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে আকাশের পরিস্থিতি কি, এমনকি আপনাকে আবহাওয়ার ব্যাপারটা, এখন বর্ষাকাল, হ্যাঁ, আকাশে প্রচুর পরিমাণে মেঘ থাকছে, বৃষ্টি হচ্ছে, যে কোনো সময়, বৃষ্টির কোনো সময় নির্ধারিত নেই। এই সময়গুলোতে অবশ্যই আপনাকে এই ব্যাপারগুলো আগে থেকে বুঝতে হবে, জানতে হবে, আপনাকে কন্ট্রোলে থাকতে হবে। এখানে যদি বিন্দু পরিমাণ গাফলতি থাকে আপনার, যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা তো ঘটে যেতেই পারে।
আমি বলছিলাম আমাদের দেশীয় যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে একটি কমিটি রয়েছে ক্যাব, আমি তাদের কথা বলছিলাম যে আপনাদের বিন্দু পরিমাণ গাফলতির কারণে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতেই পারে, তবে এই বিষয়টাতে আরো বেশি মনোনিবেশ করতে হবে বলে আমি মনে করছি। আচ্ছা, তো শাইলা আপু, আপনি জেনে খুশি হবেন যে আমরা এখানে অসংখ্য দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছে, তো আপনি অনুমতি দিলে আমরা কয়েকটি কমেন্ট করে শোনাতাম দর্শকদের। আমাদের সাথে যুক্ত রয়েছেন আলমগীর শাহান, সুদূর সিলেট থেকে লিখেছেন যে খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে ভাইয়া। এরপরে নীলা আপু লিখেছেন যে এই ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনার ফলে যাত্রীদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিনা, আপু এই বিষয়ে যদি কিছু বলতেন। অবশ্যই বলবো। দেখুন, একটি আচ্ছা, বাংলাদেশে যে ঘটনাটি ঘটে গেল সম্প্রতি, মাইলস্টোন স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়, ট্র্যাজেডি যেটাকে বলা হয়, এই ঘটনায় দেখা যায় যে বাংলাদেশ সরকার অভিভাবকদের একটি ক্ষতিপূরণের ঘোষণা দিবেন বা দিয়েছেন, এরকম একটা কিছু। এখানে আপনার সরকারের পক্ষ থেকে নিহতদের প্রতি 5 কোটি এবং আহতদের প্রতি 1 কোটি টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত এসেছে বলে আমরা শুনেছি। হ্যাঁ, এরকম একটা নিউজ আমরা শুনেছি, কিন্তু এতে করে দেখলাম যে বেশ কিছু অভিভাবক ব্যাপক বিরোধিতা করছে এই ঘটনার। কারণ একটা বাচ্চা স্কুলে তারা পড়তে পাঠিয়েছিলেন, কিন্তু বাচ্চাটি আর ফিরে ঘরে আসেনি। একটি জলজ্যান্ত মানুষ ক্লাসরুমে বসেছিলেন, ফিরে এসেছে কেবল একটি কয়লা বা একটি কয়লার টুকরা। এখন ওই অভিভাবককে আপনি যত কোটি টাকাই দিন না কেন, আপনি কি এই ক্ষতি কিছু দিয়ে কি পূরণ করতে পারবেন? আসলে মানে মানুষের জীবনকে তো আসলে টাকার মূল্যে মূল্যায়িত করা সম্ভব না। এটা আসলে কখনোই ক্ষতিপূরণ আসলে আমরা বলতে পারি না, অর্থ সহায়তা বা সাহায্য বলতে পারি আর কি। হ্যাঁ, এটাকে আসলে আমি অন্তত ক্ষতিপূরণ এই কথাটি বলা হোক, এই ব্যাপারে একদমই আমি সহমত পোষণ করব না। এটা কখনোই একটা জীবনের পরিবর্তে ক্ষতিপূরণ হতে পারে না। আমরা এটাকে একটি সাহায্য বলতে পারি, সহায়তা বলতে পারি। অনেক বাচ্চাই জীবিত আছে, তাদের চিকিৎসার জন্য কিন্তু অনেক অর্থের প্রয়োজন। যদিও মাইলস্টোনে কিন্তু সচ্ছল পরিবারের বাচ্চারাই পড়ে, তবুও দেখা যায় যে আমাদের সরকারের পক্ষ থেকে দায়বদ্ধতা থেকেই যায়। সেখান থেকে আমরা এই সাহায্য সহযোগিতাটুকু করতে পারি, কিন্তু এটাকে ক্ষতিপূরণ হিসেবে বলা আমি মোটেও এটা পক্ষ না। আচ্ছা, আরেকটি যদি আমরা কমেন্ট পড়ি, এখানে আবির ভাই লিখেছেন যে বিভিন্ন ধরনের অ্যানোনিমাস পেজ থেকে তারা বিভিন্ন ধরনের গুজব বা ঘটনা ঘটার আগেই তারা এই জিনিসগুলো জেনে যায়। তো এগুলা কি মানে অনাকাঙ্ক্ষিত নাকি পরিকল্পিত না পূর্ব পরিকল্পিত, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, এই বিষয়টা বলতে গেলে এটা আমার কাছে মনে হয় এটা একটা পূর্ব পরিকল্পিত ব্যাপার। কারণ একটি দেশে দুর্ঘটনা ঘটবে, এটা অবশ্যই জাদু করে বা ম্যাজিক করে তো জেনে যাওয়া সম্ভব না, তাই না? এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত, এবং এই দেশের মানুষ এই দেশকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার বা আমাদের মানুষের মধ্যে কিছু বাজে ধারণা সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কিছু হ্যাকার গ্রুপ, একটি হ্যাকার গ্রুপ এই কাজটি করে যাচ্ছেন। কিন্তু আমরা এও জানি যে এই পোস্টগুলো ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু পোস্টটি গায়েব হয়ে যায়। তো হাস্যকর ব্যাপার হচ্ছে তাহমিদ, যে যেই হ্যাকার গ্রুপ জেনে গেল দুর্ঘটনা ঘটার একদিন আগে জেনে গেল যে একটি দুর্ঘটনা ঘটবে, সে নিজের পেজটা বাঁচানোর মানে তার পেজটাই যে উধাও হয়ে যাবে আজকে, এটাই সে আগে থেকে জানলো না। ব্যাপারটা হাস্যকর নয়? জি অবশ্যই। তো আচ্ছা, এই ধরনের যে হ্যাকিং বা আমরা যে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছি, তো এই দুর্ঘটনা থেকে মোকাবেলার জন্য আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভার্চুয়াল রিয়েলিটি বা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি যেগুলা আছে, এগুলা কি আমরা ব্যবহার করে দুর্ঘটনাগুলা কোনোভাবে কমাতে পারি না? দুর্ঘটনা আমরা অবশ্যই কমাতে পারি। দুর্ঘটনা কমানোর পেছনে তো আপনাকে কাজ করতে হবে একটি কারণ দিয়েই না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে সেটা আসলে এটা বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবে, কিন্তু আমার মতে আজকে আমরা যে কয়টা টপিকে কথা বললাম, আলোচনা করলাম, যেমন 1 নম্বরে ছিল হচ্ছে দুর্ঘটনা কেন ঘটেছে, সেখানে বেশ কয়েকটি ব্যাপার কিন্তু উঠে এসেছে তাহমিদ।
তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবতে পারি এবং আমাদের যে ক্যাব আছে, ক্যাব কমিটি, তাদেরকে নিয়ে আমরা বসতে পারি, তাদের কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা করতে পারি। এবং সব থেকে প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু এরকম যুদ্ধ বিমান বাংলাদেশে আরো অনেক রয়ে গেছে যেগুলো চায়না থেকে আমরা ক্রয় করেছি খুবই কম মূল্যে। এই যুদ্ধ বিমানগুলো উড্ডয়নের আগে এগুলোর যান্ত্রিক ত্রুটি কোথায় আছে এটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, বুঝতে হবে, এবং আদৌ কি এগুলো ব্যবহার উপযোগ্য আছে কিনা এটা আমাদের বুঝতে হবে। এবং এই জিনিসগুলো যখন আমরা মোকাবেলা করতে পারবো তখনই আমরা আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে দাবি করতে পারি, তার আগে নয়। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন মিসকাতুল, মোহাম্মদ সুইটি, সাজ্জাদ হোসেন, আকিব, রিয়াসাত, সুমন হোসেন। আমরা আসলে সময় স্বল্পতার কারণে সকলের কমেন্টস গুলা নিতে পারছি না। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করব যে পরবর্তী সময়ে আমরা সকলেরই কমেন্টে রিপ্লাই এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শায়লা খান আপু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা একদম শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ বা কথা থাকে আর কি। অনেক ধন্যবাদ তাহমিদ, আপনি আজকে আমাকে শেষ সময়ে যে কথাটুকু বলার সুযোগ দিয়েছেন। আসলে এখানে গুরুত্বপূর্ণ দুটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি বিমান চলাচল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর একটি মাধ্যম। তো এই সময়ে এসে আমরা সবাই কম বেশি বিমান ব্যবহার করছি। আমাদের রেগুলার লাইফে বিমান চলাচল যেন প্রতিদিন বেড়েই চলেছে। ঠিক সেই সময়ে এসে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেই এয়ারলাইন্সের বিমানের টিকিটটা আপনি কাটছেন তার ব্যাপারে একটু খোঁজ খবর নিন, জেনে বুঝে তবেই আপনার ভ্রমণটি সম্পূর্ণ করুন। এবং আমার দেশের প্রশাসন, বিমান বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারাই আছেন না কেন, সবার উদ্দেশ্যেই একটা কথাই বলতে চাই যে এই প্রাণগুলোর মূল্য আপনি বা আমি কখনোই টাকা দিয়ে তো মূল্যায়ন করতে পারবো না। এই প্রাণগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এরা আমাদের দেশের সম্পদ। যে 31 জন বাচ্চা প্রাণ দিয়েছেন এরা কিন্তু ফিরে আসবে না কখনোই। তো আমরা চাইবো যে এই দেশের সম্পদ আমরাই যেন রক্ষা করতে পারি, সেই ব্যবস্থা আপনারা করুন। এবং ভবিষ্যতে এই ধরনের বিমান দুর্ঘটনা এই দেশে আর যেন না ঘটে সেই আশায়, সেই প্রত্যাশায় আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপু। দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের অতিথি শায়লা খান, বিশিষ্ট নারী উদ্যোক্তা, আমাদেরকে বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনামূলক অনেক তথ্য দিয়েছেন। তো আশা করব আমাদের পরিবর্তনের দর্শকরা যারা শুনছেন এবং ভবিষ্যতে হয়তো এই শো শুনবেন রেকর্ডেড ভার্সন, তারা এই শো থেকে অনেক উপকৃত হবেন বলে আশা করছি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আমি তাহমিদ আহনাফ। পরবর্তী শো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবর্তনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।